এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে এবং আমি সাথে আছি মাহে ইসলাম। চলে এলাম ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের নতুন আরেকটি লেকচার নিয়ে এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 19 এবং আজকে আমাদের টপিক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, যেটি আসলে ফিনান্স ব্যাংকিং বীমা পদ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ছিল। তাহলে চলো দেরি না করে আমরা দেখি যে এই চ্যাপ্টার থেকে আমার অ্যাডমিশনের প্রোগ্রামে কি ধরনের প্রশ্ন থাকতে পারে বা কোন বিষয়গুলো আমার অ্যাডমিশনের প্রোগ্রামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আমাদের লেকচারটি সাজিয়েছি। তাহলে ফার্স্টেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা বলতে আসলে কি বুঝি? কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। তার মানে একটি দেশের যতগুলো হাইয়েস্ট লেভেলের প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে অন্যতম। এটি দেশের অর্থ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণকারী একটি মাত্র ব্যাংক। তাহলে আমরা জানি যে দেশের যে ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে, ফাইন্যান্সিয়াল মার্কেটকে দুটি মার্কেটে ভাগ করা যায়। একটা হচ্ছে মানি মার্কেট, যেখানে স্বল্প মেয়াদী সিকিউরিটিসগুলো কেনা বেচা হয়, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, যেখানে হচ্ছে দীর্ঘ মেয়াদী সিকিউরিটিসগুলো কেনা বেচা হয়। তাহলে এই যে মানি মার্কেট রয়েছে, এই মানি মার্কেটের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের নাম কি? এই মানি মার্কেট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হচ্ছে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। তাহলে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক আমাদের দেশে মানি মার্কেটকে নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও মানি মার্কেট কাদের নিয়ে গঠিত হয়? যতগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ে কিন্তু মানি মার্কেট গঠিত হয়ে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের এই যে ব্যাংকিং ব্যবস্থা এটি নিয়ন্ত্রণ করে কিন্তু শুধু একটি ব্যাংক, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি। ফার্স্টই বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত মুনাফার জন্য তার ব্যবসা পরিচালনা করে না, জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত এবং সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। তার মানে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত জনগণের উদ্দেশ্যেই তার সকল কাজ পরিচালিত করে থাকে। এছাড়াও দেশের অর্থনীতি যে চালিকা শক্তি আছে এটাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা, এছাড়াও সরকার নিয়ন্ত্রণ থেকে সরকারের নিয়ন্ত্রণে যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে তদারকি করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এই ব্যাংক জনগণের অর্থনৈতিক কল্যাণ সাধনের লক্ষ্যে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রা মান সংরক্ষণ করে, আর্থিক ও ব্যাংকিং খাতে নেতৃত্ব প্রদান করে এবং ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তরের স্থিতিশীলতা বজায় রাখে। তার মানে এটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য যে ঋণ নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশের মূল্য স্তর বা হচ্ছে ইনফ্লেশন যে লেভেলটা এটা যেন স্থিতিশীল অবস্থায় থাকে। কারণ আমরা জানি যখন ইনফ্লেশন বেড়ে যায় তখন কিন্তু অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়। তাহলে এই যে অর্থের ক্রয় ক্ষমতা এটা ধরে রাখার জন্য যে কাজগুলো করা দরকার কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সেই পদক্ষেপগুলোই নিয়ে থাকে বা সেভাবে একটি ইকোনমির ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে এটাই ছিল আমার বেসিক্যালি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রম বিকাশ। তাহলে আমরা যদি এখানে দেখি যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে 1656 সালে দ্য রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠার পর। তাহলে যদি বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা আসলে কত সালে গঠিত হয়েছিল 1656 সালে, যদি বলা হয় কোন ব্যাংক প্রতিষ্ঠার পর, তাহলে আমার অ্যান্সার হবে দ্য রিক্স ব্যাংক অফ সুইডেন প্রতিষ্ঠার পর। পরের যে ইনফরমেশনটা বলা হয়েছে প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক 1694 সালে কোথায়? ইংল্যান্ডে দ্য ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠার মাধ্যমে। তাহলে আমাকে যখনই বলবে প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক আমাকে বলতে হবে দ্য ব্যাংক অফ ইংল্যান্ডের নাম, যেটি আসলে 1694 সালে গড়ে ওঠে। তারপর যে ইনফরমেশন সেটা হচ্ছে 1913 সালে ফেডারেল রিজার্ভ অ্যাক্টের আওতায় আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম গড়ে ওঠে। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট যে ফেডারেল রিজার্ভ সিস্টেম কত সালে গড়ে ওঠে? 1913 সালে, বা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ সিস্টেম। তারপরে 1920 সালে ব্রাসেলস অ্যান্ড 1922 সালে জেনোয়ায় অর্থনৈতিক সম্মেলন হয় এবং এই সম্মেলনে কি একটা প্রস্তাব দেওয়া হয় যে প্রত্যেকটা দেশই আসলে কি করা দরকার, তাদের নিজস্ব একটা কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করা দরকার। তাহলে আগে কিন্তু সব দেশে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ছিল না বা সব দেশেরই কিন্তু আলাদা করে কেন্দ্রীয় ব্যাংক ছিল না। এই 1920 সালে ব্রাসেলস অ্যান্ড 1922 সালে জেনোয়ায় যে অর্থনৈতিক সম্মেলন হয় সেখানে কিন্তু আসলে একটা প্রস্তাবনা উঠে যে সব দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। এরপরে হচ্ছে যে 1935 সালে ভারতে প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক
তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি আসলে 1935 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর আমাদের আরেকটি পার্শ্ববর্তী দেশ, সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে 1948 সালে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই ইনফরমেশন কিন্তু আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাকে আসতে পারে যে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা কত সালে গড়ে ওঠে, কোন ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমে, বা প্রথম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক কোনটি, সেটি কত সালে গঠিত হয়, বা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি, বা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাকে একটু মুখস্থ করে নিতে হবে। এরপরে আমরা দেখব যে চার্ট কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমাদের ইনফরমেশনের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা একটু আগে দেখলাম যে দ্য রিক্সব্যাংক অফ সুইডেন, এটি কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক? এটি হচ্ছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক, যেটি 1656 সালে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে রিক্সব্যাংক ব্যাংক সুইডেনের কিছু ইনফরমেশন হচ্ছে যে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কাকে ধরা হয়? দ্য রিক্সব্যাংক অফ সুইডেন। তারপর প্রথম ব্যক্তিগত উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়, পরে 1668 সালে এটি জাতীয়করণ করা হয়। এরপর হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, যেটি হচ্ছে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের জন্য, যেটি 1694 সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় ব্যাংক হিসেবে। তাহলে বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? তাহলে বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। একে বলা হয় মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডকে। তাহলে 1946 সালে এটিও জাতীয়করণ করা হয়। এরপর হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, যেটি আসলে যুক্তরাষ্ট্র বা হচ্ছে ইউএস এর কেন্দ্রীয় ব্যাংক, যেটি 1913 সালে প্রতিষ্ঠিত হয়। 12টি ফেডারেল রিজার্ভ ব্যাংকের সমন্বয়ে এই ফেডারেল রিজার্ভ সিস্টেমটি গঠিত হয়। তারপর হচ্ছে ব্যাংক অফ জাপান, যেটি আসলে জাপানের কেন্দ্রীয় ব্যাংক, যেটি গঠিত হয়েছে 1882 সালে। এবং এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কার নাম ধরা হয় বা কোন ব্যাংকে ধরা হয়? সেটা হচ্ছে ব্যাংক অফ জাপান। তারপর হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক, যেটি 1935 সালে গঠিত হয়। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পরিবর্তে এটি কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ শুরু করে 1935 সালে। এবং সর্বশেষ আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এবং দেশের নাম হচ্ছে বাংলাদেশ। গড়ে ওঠে কবে? 1972 সালে। 1972 সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার ফলে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যা 1971 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। তাহলে আমার কাছে যদি বলে বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা সাল কোনটা, 1972 নাকি 71, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি 1972। কেন? 1972 সালে বাংলাদেশ ব্যাংক অর্ডার বলেই এটা প্রতিষ্ঠিত হয়। এরপর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বর্তমান গভর্নরের নাম হচ্ছে ডক্টর ফজলে কবির। উনি কততম গভর্নর? উনি হচ্ছে 11তম গভর্নর। তাহলে এই ইনফরমেশনটাও আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব আমরা পরবর্তী কেন্দ্রীয় ব্যাংকের বিষয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এবং আমরা দেখছি যে কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো কার্যাবলী রয়েছে। এর মধ্যে সবার আগে যে কার্যাবলীটা আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাধারণ কার্যাবলী। তাহলে আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কোন কাজগুলো করে থাকে। তাহলে প্রথম কাজটা হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। তাহলে আমার এক্সামে কিভাবে এখান থেকে প্রশ্ন আসবে? আমাকে বলে দিবে যে নিচের কোনটি আসলে সাধারণ কার্যাবলী। তাহলে আমাকে সবার আগে পয়েন্টগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। তাহলে এই নামগুলো যখনই আমি দেখব তখনই কি ধরবো? এগুলো হচ্ছে সাধারণ কার্যাবলী। তারপর আমরা দেখব যে এক একটা কাজ আসলে কিভাবে হচ্ছে। তাহলে সাধারণ কার্যাবলীর মধ্যে প্রথম যে কাজটি আছে সেটি কি? নোট ও মুদ্রার প্রচলন। তাহলে আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংকের একদম প্রথম কাজ কি? কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে একটি দেশের নোট ও মুদ্রা প্রচলন করা। তাই নোট ও মুদ্রার প্রচলন, সেই সাথে এর ব্যবস্থাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তার মানে বর্তমানে বলাই যায় যে কেন্দ্রীয় ব্যাংক ও নোট মুদ্রা প্রচলনে একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। তাহলে আমরা জানি যে একটা দেশের যে নোট ও মুদ্রা প্রচলন, যেগুলো ছাপানো, এগুলো শুধুমাত্রই কেন্দ্রীয় ব্যাংকের কাজ। অন্য ব্যাংক কিন্তু এই কাজগুলো করবে না। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? সেগুলো হয়তো বা সরবরাহের ক্ষেত্রে, একটা ইকোনমিতে সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো বা কেন্দ্রীয় ব্যাংকের আদেশ পালন করে, কিন্তু সেগুলো প্রচলন করা, সেগুলো সৃষ্টি করা, এগুলো কাজ কিন্তু শুধু কেন্দ্রীয় ব্যাংকের। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কি? মুদ্রার মান সংরক্ষণ। তাহলে মুদ্রার মান কিভাবে সংরক্ষণ করছে? কেন্দ্রীয় ব্যাংক শুধু নোট ও মুদ্রা প্রচলনই করে না, বরং এটার মূল্যমানও সংরক্ষণের জন্য বিভিন্ন চেষ্টা চালায়। এই জন্য দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে অর্থের যোগান দেওয়া, এর যোগানটাও কিন্তু নির্ণয় করে যে আমার দেশের যে কি পরিমাণ অর্থের চাহিদা আছে, এই চাহিদা অনুযায়ী কিন্তু সে কি করে? তার অর্থের যোগান দিয়ে থাকে। এবং এই দুইটা জিনিসকে কিন্তু ব্যালেন্স করে, যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম হচ্ছে যে একটি দেশের কি পরিমাণ অর্থের চাহিদা আছে এবং সেই চাহিদা অনুযায়ী যোগান সৃষ্টি করা, এবং এই দুটির মধ্যে কি করে? আসলে ব্যালেন্স করে একটি দেশের মুদ্রামান সংরক্ষণ করে থাকে।
এছাড়াও হচ্ছে যে বৈদেশিক মুদ্রার বিবেচনা, বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, এগুলোর মাধ্যমে চাহিদা যোগান নিয়ন্ত্রণ করে মুদ্রার মান সংরক্ষণ করা হয়। এর পরবর্তী যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ। তার মানে কেন্দ্রীয় ব্যাংক কি করে, দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিয়ে থাকে। যেমন হচ্ছে মুদ্রা বাজার গঠন করা, মুদ্রা বাজার পরিচালনা করা এবং আলটিমেটলি সেগুলো নিয়ন্ত্রণ করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি সাধারণ কাজ। এখন হচ্ছে পরবর্তী যে কাজটা, সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। দেশের ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান কাজ। আর এজন্যই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি করে, ঋণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন নীতিমালা বা কৌশল, বিভিন্ন নীতি প্রণয়ন করে, যে বিভিন্ন নীতি বা কৌশল প্রণয়নের মাধ্যমে একটি দেশের ঋণের অবস্থাকে কাম্য স্তরে ধরে রাখাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি সাধারণ কাজ। এরপরে যে সাধারণ কাজ, সেটি হচ্ছে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূল রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন, নির্গমন এবং ক্রয় বিক্রয় এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আর এই জন্যই বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তত্ত্বাবধান করা এবং তাদের নিয়ন্ত্রণ করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। তাহলে আমার এখান থেকে এক্সামের জন্য পয়েন্টগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমার কাছে আসবে যে কোন পয়েন্টটা আসলে সাধারণ কার্যাবলী, এবং সেই অনুযায়ী সবার আগে আমরা ওই প্রিপারেশনটা নিব। এরপর তো আমরা দেখবই যে নোট মুদ্রার প্রচলন বা মুদ্রার মান সংরক্ষণ কিভাবে করে। তবে আমার এক্সামের জন্য পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেভাবেই আমি আমার প্রিপারেশনটা নিব। এরপর চলে যাব আমরা কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী, সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে কি করে, বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে। সরকারের ব্যাংক হিসাবে যে কাজগুলো করে সেগুলো হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে তহবিল সংরক্ষণ, অর্থ জমা গ্রহণ স্থানান্তর, আর্থিক লেনদেন সম্পাদন, হিসাব সংরক্ষণ, ঋণ দান ও ঋণ তত্ত্বাবধান, বিদেশি ব্যাংকের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব হয়ে কাজ করা, এছাড়াও সরকারের বিভিন্ন আর্থিক নীতি বাস্তবায়ন করা। তাহলে আমার এক্সামের জন্য এখান থেকে কিন্তু পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। আমার এক্সামে আসবে নিচের কোনটি সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। তাহলে আমি যদি পয়েন্টগুলো জাস্ট জানি তাহলে কিন্তু আমার এক্সামে আমি অ্যান্সার করতে পারবো। এখন আমরা বুঝবো যে এক একটা বিষয় বলতে আসলে কি বুঝায়। তাহলে প্রথমটা বলেছে হচ্ছে কি তহবিল সংরক্ষণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে সরকারের যত তহবিল আর যত উদ্বৃত্ত আছে সেগুলো সংরক্ষণ করে এবং সেগুলো তত্ত্বাবধান করে থাকে। আর এই জন্যই কিন্তু কেন্দ্রীয় ব্যাংককে কি বলা হয়, সরকারি ব্যাংকের সংরক্ষক বা হচ্ছে কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট হিসাবে বিবেচনা করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরকারি যত তহবিল আছে, সরকারের যত ফান্ড আছে, এই ফান্ডগুলো ম্যাক্সিমাম কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এগুলো সংরক্ষণ করে এবং এগুলো তদারকি, এগুলো তত্ত্বাবধান করা, এগুলো দেখাশোনা করে রাখাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং এই কাজটা কিন্তু সরকারের পক্ষ থেকে করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও হচ্ছে কি পরের যে কাজটি, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর। আমরা জানি যে সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব ও পাওনা সংগ্রহ করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী এক স্থান থেকে অন্য স্থানে এবং এক খাত থেকে অন্য খাতে অর্থ স্থানান্তর করে থাকে। তার মানে সরকারের অর্থ জমা গ্রহণ করা, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, এই কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষ হয়ে থেকেই করে থাকে। তারপর হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদন করা। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক লেনদেন কি করে সম্পাদন করে থাকে। তার মানে এটি সরকারের পক্ষে লেনদেন সম্পাদন করে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের অন্তর্ভুক্ত মধ্যেও কিন্তু পড়ে, যে সরকারের পক্ষ হয়ে বিভিন্ন পার্টির সাথে কিন্তু কি করে কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করে থাকে। এরপর হচ্ছে হিসাব সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে শুধু আর্থিক লেনদেন এবং জমা গ্রহণ বা স্থানান্তরই করে না, বরং সরকারের যে বিভিন্ন বিভাগ রয়েছে বা বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সেই হিসাবগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে থাকে। তার মানে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এগুলো তদারকিও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, যা সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। এরপর হচ্ছে কি ঋণ দান এবং ঋণ তত্ত্বাবধান। কেন্দ্রীয় ব্যাংক, তাহলে সরকারের যখন ঋণ লাগে কেন্দ্রীয় ব্যাংকই কিন্তু সরকারকে ঋণ দিয়ে থাকে এবং সেই ঋণটা সরকার কোথায় কোথায় ব্যবহার করছে সেটা তত্ত্বাবধানও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এরপর হচ্ছে বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখা বা সুসম্পর্ক রাখা। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে, তার মানে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যখন লেনদেন করতে হয় বা যখন ইনফরমেশন দরকার হয় তখন কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকই কি করে, সরকারের পক্ষ থেকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগ সম্পূর্ণ করে থাকে। এরপর হচ্ছে সরকারের উপদেষ্টা বা হচ্ছে প্রতিনিধি। এই কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসাবে দেশি বিদেশের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করা, দরকার হলে এবং প্রতিটা পক্ষের সাথে প্রয়োজনীয় চুক্তি ও লেনদেন সম্পাদন করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক সরকারের যত অর্থনৈতিক কর্মকাণ্ড নীতি নির্ধারণ রয়েছে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকে উপদেষ্টা হিসাবে।
পরের যে বিষয়টা সেটা হচ্ছে কি সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। আমরা জানি যে প্রতি বছর সরকার বিভিন্ন আর্থিক নীতি দিয়ে থাকে, তাহলে সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। তাহলে এটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কি সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী। তাহলে এই ছিল আমাদের যে সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এখন আমরা পড়ে যাব পরবর্তী কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। তাহলে এখন আমরা দেখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বা যত বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের ব্যাংকার হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কোন কাজগুলো করে থাকছে। তাহলে এখানে যদি আমরা দেখি যে সবার আগে আমার অ্যাডমিশনের জন্য পয়েন্টগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাকে বলে দিবে নিচের কোনটি অন্যান্য ব্যাংকের হিসাবে কার্যাবলী। তাহলে জমা সংগ্রহ এবং সংরক্ষণ, নিকাশ ঘর হিসাবে কাজ করা, তারপর হচ্ছে ঋণ দান করা, ঋণ তদারকি করা, ঋণ আদায়ে সহযোগিতা দান প্রদান করা, এছাড়াও উপদেষ্টা ও প্রতিনিধিত্ব হিসাবে। তাহলে আমরা একটু একটা করে কাজ বোঝার চেষ্টা করি। ফার্স্টে বলা আছে জমা সংগ্রহ এবং সংরক্ষণ। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক যখন তার গ্রাহক থেকে আমানত সংগ্রহ করে, আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ টাকা এবং বাকি নির্দিষ্ট অংশ বিভিন্ন শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদি সিকিউরিটিজ কিনে রাখতে হয়, যেগুলোকে আমরা বলি সিআরআর। আর একটা হচ্ছে কি এসএলআর। তাহলে আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক তার গ্রাহকের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, আর কেন্দ্রীয় ব্যাংক সেই জমাটা কি করে, সংগ্রহ করে এবং সেটা সংরক্ষণ করে। এরপর হচ্ছে নিকাশ ঘর হিসাবে কাজ করা। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক যখন আন্তঃব্যাংকিং লেনদেন করে, এই আন্তঃব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তির দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপর পড়ে, যে একটা সপ্তাহ পর যে কোন ব্যাংকে থেকে আসলে কত টাকা পায়, যে নিট তাদের দেনা পাওনা, এইটা নিষ্পত্তি করার জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব হিসেবে পালন করে থাকে। পরবর্তী যে কার্যাবলী সেটা হচ্ছে ঋণ দান। বাণিজ্যিক ব্যাংকের কিন্তু যে কোনো সময় টাকার দরকার হতে পারে, তাহলে যখনই তাদের টাকা দরকার হবে, যখন কোথাও টাকা না পাবে, তখন বাণিজ্যিক ব্যাংক কার কাছে যাবে, বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে। তার মানে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দান করে থাকে। এরপর হচ্ছে ঋণ তদারকি করা। ঋণ তদারকি করা মানে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক তালিকা ব্যাংকগুলোকে যখন ঋণ দিবে, ওই ঋণগুলো কিন্তু ঠিকমতো ব্যবহার করছে কিনা বাণিজ্যিক ব্যাংক, বা কোথায় কোথায় ব্যবহার করছে, সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে থাকে। কিন্তু দেখা যায় যে অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে ঋণ দিয়ে থাকে বেশি বেশি লাভের আশায়, কিন্তু পরে দেখা যায় যে ওই খাত থেকে কিন্তু আর ঋণের টাকা ফেরত পায় না, আলটিমেটলি বাণিজ্যিক ব্যাংক কিন্তু লুজার হয়। তাহলে এই সকল ব্যাপারে পরামর্শ দেওয়া, এগুলো তদারকি করাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ব্যাংকের হিসেবে একটি কার্যাবলী। পরবর্তী যেটা হচ্ছে ঋণ আদায়ে সহযোগিতা দেওয়া। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে প্রদত্ত ঋণ আদায় তাদেরকে সাহায্য করে থাকে, আর এই জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন আইন প্রণয়নে উৎসাহ দেয় এবং নিজেও ঋণ দান এবং ঋণ সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ম নীতি প্রণয়ন করে থাকে। তাহলে আমরা জানলাম যে বিভিন্ন ঋণ আদায় কিভাবে করতে হবে, এই সকল ব্যাপারেও আমাকে সহযোগিতা প্রদান করবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক। এরপর হচ্ছে উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও যে বাণিজ্যিক ব্যাংকের যে কোনো ব্যাপারে যদি কোনো যে কোনো ব্যাপারে সাহায্য দরকার, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে সবার আগে সাহায্য করে থাকে বা বিভিন্ন বিষয়ে তাদেরকে সময় উপযোগী পরামর্শ দিয়ে থাকে। তাহলে এই ছিল আমাদের অন্যান্য ব্যাংকার হিসাবে ব্যাংকের কার্যাবলী। এরপর আমরা চলে যাব পরবর্তী কাজে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে কি উন্নয়নমূলক কার্যাবলী। তাহলে আমরা এখন দেখব যে কেন্দ্রীয় ব্যাংক আসলে উন্নয়নমূলক হিসেবে কোন কোন কাজগুলো করে থাকে। তাহলে দেখি যে আসলে এখানে আমরা একটু আগে বলেছি যে আমার এক্সামে এখানে পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, যে নিচের কোন পয়েন্টটি আসলে উন্নয়নমূলক কার্যাবলী। তাহলে আমি যদি পয়েন্টগুলো মাথায় রাখি, তাহলে এক্সামে কিন্তু জাস্ট ইজিলি বসিয়ে দিতে পারবো বা টিক দিতে পারবো, এটা হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলী। তাহলে উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে ফার্স্টে যে উন্নয়নমূলক কার্যাবলীটা আছে সেটি হচ্ছে উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন করা। এবং আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাত, যেমন হচ্ছে কৃষি, তারপর হচ্ছে শিল্প ইত্যাদি যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে কিন্তু তারা বিশেষ সহায়তা প্রদান করে থাকে। এবং এই জন্য বিভিন্ন বিষয়িত ব্যাংকও তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেমন হচ্ছে কৃষি ব্যাংক বা শিল্প ব্যাংক বা বিনিয়োগ ব্যাংক। এগুলো প্রতিষ্ঠা এবং এগুলো পরিচালনার মাধ্যমে এই উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন সাধন করে থাকে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন। আমরা জানি যে বলাই হয়ে থাকে যে একটি দেশের ব্যাংকিং সাম্রাজ্যের নেতাকে, একটি ব্যাংকিং সাম্রাজ্যের নেতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তার মানে হচ্ছে
কেন্দ্রীয় ব্যাংক সবসময় একটি দেশের ব্যাংকিং ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে থাকে, আর এই জন্যই বিভিন্ন ব্যাংক সম্পর্কিত বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করে, যা কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও যখন একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা বা নতুন ব্যাংক কিভাবে তার ব্যবসা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবে বা তার আচরণ কীরকম হওয়া দরকার, এই সকল ব্যাপারে দিক নির্দেশনা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দিয়ে থাকে, আর এইভাবেই ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন হয়ে থাকে। পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন করে থাকে। মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দেশের আমদানি কাম্য পর্যায়ে ধরে রাখে, যেন আমদানি খুব বেশি না হয়ে যায়, কারণ আমরা জানি যে আমদানি হলে আমাদের বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে। এর জন্য আমদানি যতটুকু আমাদের দেশের জন্য প্রয়োজন ওই কাম্য স্তরে বজায় রেখে সবসময় রপ্তানি বাণিজ্য বৃদ্ধির প্রয়াস চালায়। তার মানে আমরা জানি যে যখনই আমরা আমদানি কাম্য স্তরে রেখে রপ্তানি বাড়াতে পারবো, তার মানে এটা আমাদের দেশের জন্য উন্নয়ন বয়ে আনবে বা আমাদের বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ঘটবে। তাহলে এই কাজে সচেষ্ট ভূমিকা পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর হচ্ছে আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, সেই সাথে সরকারের ব্যাংক হওয়ার সরকার যে পরিকল্পনা গ্রহণ করে থাকে সেই পরিকল্পনা কিভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায়, এই সকল ব্যাপারকে সরকারকে সবসময় কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে থাকে। এই জন্য সরকারকে বিভিন্ন তথ্য প্রদান করে বা বিভিন্ন রিপোর্ট কিন্তু প্রদান করে থাকে, যার ভিত্তিতে সরকার খুব ইজিলি তার আর্থিক পরিকল্পনা উন্নয়ন ঘটাতে পারে। তারপর হচ্ছে জনশক্তির মান উন্নয়ন। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংকিং খাতে নিয়োজিত জনশক্তির মান উন্নয়নের প্রয়াস সবসময় চালায়, এবং এজন্য কি করে, নিজ প্রতিষ্ঠানে নিয়োজিত যে জনশক্তি আছে তাদের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে। এছাড়াও বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংক তাদের জনশক্তির মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই জন্য ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়া, বিভিন্ন নির্দেশিকা প্রদান করা এবং সেটা তদারকিও করার দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। এখন আমরা দেখব একদম শেষ উন্নয়নমূলক কাজ, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। আমরা জানি যে দেশে আবিষ্কৃত ও অনাবিষ্কৃত যত প্রাকৃতিক সম্পদগুলো আছে এগুলো যেন জনগণের কল্যাণে ব্যবহার হয়, এই জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যায়। এই জন্য বলা হয় যে সম্পদ আহরণ এবং অনুসন্ধান কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে কিন্তু কী করে, এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঋণ সহায়তা প্রদান করে থাকে। তার মানে যারা আসলে প্রাকৃতিক সম্পদ উন্নয়নে যেসব প্রতিষ্ঠানগুলো কাজ করে বা পরিবেশের দূষণ রোধে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদেরকে কী করে, ঋণ সহায়তার মাধ্যমে যেন আলটিমেটলি দেশের উন্নয়ন হয়, পরিবেশের উন্নয়ন হয়, এই জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তাহলে এখন আমরা চলে যাব কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী কার্যাবলী। যে কেন্দ্রীয় ব্যাংকের একদম শেষ কার্যাবলী সেটা হচ্ছে অন্যান্য কার্যাবলী, যে ওই সকল বিষয় ছাড়াও কেন্দ্রীয় ব্যাংক আর যে কাজগুলো করে থাকে। তাহলে প্রথমে আমরা দেখছি অর্থনৈতিক গবেষণা। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক গবেষণা করে কেন? কারণ ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, মুদ্রা বাজারে কার্যকর পরিচালনা, সরকারের আর্থিক নীতি প্রণয়ন ইত্যাদি কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন ধরনের অর্থনৈতিক গবেষণা কার্য পরিচালনা করতে হয়। আর এরূপ গবেষণার স্বার্থে এই জন্যই কেন্দ্রীয় ব্যাংকের একটি আলাদা ডিপার্টমেন্ট থাকে, ওই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিভিন্ন বিষয়ে অর্থনৈতিক গবেষণা করা। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ ও তথ্য সরবরাহ করা। সরকারের ব্যাংক ও অন্যান্য ব্যাংকের হিসাবে কাজ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্নমুখী তথ্য সংগ্রহ করতে হয়। প্রয়োজনে সরকারের বিভিন্ন যে বিভাগ রয়েছে সেগুলো তালিকাভুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে তথ্য সরবরাহ করে। তারপর হচ্ছে রিপোর্ট তৈরি ও প্রকাশনা করা। আমরা জানি যে সরকার এবং ব্যাংকের নিজস্ব প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থার যে সার্বিক অবস্থা সেটিও কিন্তু কী করে, মাঝে মাঝে চলচ্চিত্র সম্পর্কে পত্রিকায় প্রকাশ করে বা এগুলোর বর্তমানিক অবস্থা জনগণকে জানানো হয় বিভিন্ন রিপোর্ট তৈরি বা প্রকাশনার মাধ্যমে। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী, যেগুলো আমাদের এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবারও বলছি, এক্সামে এর পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, যে আসতে পারে নিচের কোনটি অন্যান্য কার্যাবলী, সেই অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশন নিব, তারপরে দেখব যে আসলে কোন পয়েন্টটি কীভাবে কাজ করছে। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি কার্যাবলী হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা, এবং ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের যতগুলো কাজ আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখন দেখব যে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে তার আগে আমাকে বুঝতে হবে যে ঋণ নিয়ন্ত্রণ আসলে কাকে বলা হয়। তাহলে বলা হয়েছে কি, যে পদ্ধতি বা কৌশল অবলম্বনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশে ঋণের যোগান বা বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে সীমাবদ্ধ রাখে বা সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণের প্রয়াস চালায়, তাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। ঋণ নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে আমার একটা দেশের সার্বিক কী পরিমাণ আসলে ঋণের চাহিদা,
এবং সেই ঋণের চাহিদা অনুযায়ী ঋণের যোগানের ব্যবস্থা করা এবং বাজারে মুদ্রা সরবরাহ পরিস্থিতি যেন কাম্য স্তরে বজায় থাকে বা ইনফ্লেশন লেভেল যেন কাম্য স্তরে বজায় রাখে, এই জন্য ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়ে থাকে এই পদক্ষেপগুলোকেই বলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে আমরা এখন দেখব যে কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের ঋণ পদ্ধতি গ্রহণ করে থাকে। তাহলে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পদ্ধতির মধ্যে সাধারণত দুই ধরনের পদ্ধতি আছে, একটি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, অপরটি হচ্ছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। তাহলে আমার এক্সামের জন্য সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট যে নিচের কোনটি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। তাহলে আমরা দেখি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি হচ্ছে তিনটি। শুরুতে হচ্ছে ব্যাংক হার নীতি, তারপর হচ্ছে খোলা বাজার নীতি, তারপর হচ্ছে জমার হার নীতি। তাহলে এই পয়েন্টগুলো আমরা ঝটপট মুখস্থ করে ফেলবো যে ব্যাংক হার নীতি, খোলা বাজার নীতি, তারপর হচ্ছে জমার হার নীতি, এগুলো হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, যেখানে সে সংখ্যার ব্যবহার করে কি করে কেন্দ্রীয় ব্যাংক সংখ্যার হ্রাস বৃদ্ধি করে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ডানে আছে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতির মধ্যে হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে ঋণ বরাদ্দকরণ নীতি, ভোগ্য পণ্যের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, তারপর হচ্ছে জমানতি প্রান্তিক হার পরিবর্তন, 4 নাম্বার আছে প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা, 5 নাম্বার আছে নৈতিক প্ররোচনা, 6 নাম্বার আছে প্রচারণামূলক পদ্ধতি। তাহলে একদম সবার আগে আমাকে এক্সামের জন্য যে প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে পয়েন্ট মুখস্থ করতে হবে যে নিচের কোনটি সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি, নিচের কোনটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। এই প্রশ্ন এক্সামে আমাদের বেশি আসে এবং আমরা আশা করছি যে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে এইখান থেকেই প্রশ্ন চলে আসবে যে এখান থেকেই চলে আসবে নিচের কোনটি সাধারণ বা নিচের কোনটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি। সামনে আমরা এখন আলোচনা করব যে কোন পদ্ধতি আসলে কিভাবে কাজ করে বা কোন পদ্ধতির মাধ্যমে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা এখন আলোচনা করব ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতি। তাহলে সাধারণ সংখ্যাত্মক পদ্ধতির মধ্যে প্রথম যে নীতি ছিল সেটা হচ্ছে ব্যাংক হার নীতি। তাহলে আমরা দেখি যে ব্যাংক হার নীতি বলতে কি বোঝায়। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিসগুলো বাট্টা করে নেয় সে হারকে ব্যাংক হার বলে। আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংক যখন তার অর্থের প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয়, যখন অন্য কোনো সোর্স থেকে ঋণ বা অর্থ যোগান করতে পারে না, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো কার কাছে যায়? বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ সহায়তা দিবে, এমনি এমনি তো দিবে না, একটা সুদ ধার্য করবে, একটা চার্জ রাখবে, ওই সুদটাকেই বলা হচ্ছে ব্যাংক হার। তার মানে আমি যদি বলি যে বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এটাকেই বলা হচ্ছে ব্যাংক হার। এবং এই ব্যাংক হারটা কে নির্ধারণ করে? ব্যাংক হারটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয় এবং এই হারটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হ্রাস বৃদ্ধি ঘটায় এবং এটা হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক কি করে? কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আর এই কৌশলটাকে বলা হচ্ছে ব্যাংক হার নীতি বা ব্যাংক হার কৌশল। তাহলে আমরা এখন দেখব যে এই ব্যাংক হারের উঠানামার মাধ্যমে কোন কোন বিষয়ের উপর কি প্রভাব পড়ছে। তবে এই প্রশ্ন আমার দেখার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকার সবসময় তার কৌশলের মধ্যে দুটি জিনিস মাথায় রাখে, একটা হচ্ছে সংকোচন পদ্ধতি, একটা হচ্ছে সংকোচন করবে, আর একটা হচ্ছে সম্প্রসারণ পদ্ধতি বা সম্প্রসারণ করবে। তাহলে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে সরকারের সংকোচন মানে কি। সংকোচন মানে হচ্ছে সরকার এখন ইকোনমি থেকে টাকা উঠিয়ে নেবে, এটা কি এই প্রসেসটাকে বলা হচ্ছে সংকোচন। সম্প্রসারণ মানে হচ্ছে এখন ইকোনমিতে প্রচুর টাকা ঢালবে, প্রচুর মানি সাপ্লাই করবে যেন ইকোনমিতে সবার হাতে টাকা থাকে, এটাই হচ্ছে সম্প্রসারণ। তাহলে সরকার, তাহলে আমার কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে আমার এখন সংকোচনে যাওয়া উচিত, মানে হচ্ছে জনগণের কাছ থেকে আমার টাকা এখন উঠিয়ে নেওয়া উচিত, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করবে? কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বাড়াবে। তাহলে আমরা জানি যে ব্যাংক হার যদি বেড়ে যায় তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু কম সুদে আর ঋণ নিতে পারছে না, এখন বেশি সুদে ঋণ নিতে হবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা কিন্তু কমে যাবে এবং বাণিজ্যিক ব্যাংক কাদেরকে ঋণ দিবে? তাদের গ্রাহকদেরকে কিন্তু আগের মতো আর ঋণ দিতে পারবে না। তাহলে ব্যাংক হার বাড়লে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতা কি হয়? কমে যায় এবং আলটিমেটলি জনগণের কাছে বা একটা ইকোনমিতে অর্থ প্রবাহ কিন্তু কমে যায়। এই জন্য বলা হচ্ছে ব্যাংক হার বাড়লে অর্থ প্রবাহ কি হয়? অর্থ প্রবাহ কমবে। এখন একটু চিন্তা করে দেখি, যখন ইকোনমিতে কম টাকা থাকে তখন কিন্তু অর্থের চাহিদা বেড়ে যাবে, যার কারণে সুদের হার কি হবে? সুদের হার হচ্ছে বেড়ে যাবে। কারণ বাণিজ্যিক ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে অধিক সুদের ঋণ নেয় তাহলে সে তার গ্রাহককেও কিন্তু অধিক সুদেই ঋণ দিবে। এই জন্য বলা হচ্ছে ব্যাংক হার বাড়লে সুদের হার কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। যেহেতু সুদের হার বেড়ে গেছে তাহলে সঞ্চয়ের হারও কি হবে? সঞ্চয়ের হারও বেড়ে যাবে, কারণ সুদের হার এবং সঞ্চয়ের হারের মধ্যে পজিটিভ রিলেশন। যখন একটা ইকোনমিতে সুদের হার বাড়ে সঞ্চয়ের হারও বেড়ে যায়। এখন একটু চিন্তা করি যে ক্রয় ক্ষমতার উপর কি প্রভাব পড়বে। আমরা একটু আগে দেখলাম যে ব্যাংক হার বাড়লে
ইকোনমিতে কম টাকা আসবে, তার মানে মানুষের হাতে কম টাকা যাবে, মানুষের আগের মতো কিনতে পারবে না, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বা জনগণের ক্রয় ক্ষমতা কিন্তু কমবে। তার মানে ব্যাংক হার বাড়লে ক্রয় ক্ষমতা কিন্তু কমে যায়। যেহেতু ব্যাংক হার বাড়ার কারণে অর্থ প্রবাহ কমে যাবে, মানুষের হাতে কম টাকা যাবে, তার মানে মানুষ কিন্তু আর আগের মতো কিনতে পারবে না বা ইকোনমিতে টাকার পরিমাণ কিন্তু অনেক কম। তাহলে আলটিমেটলি মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতিও কি হবে, মূল্যস্ফীতিও কিন্তু কমে যাবে। আমদানি পড়বে। আমরা দেখতেছি যে ব্যাংক হার যখন বেড়ে যায় মানুষের হাতে কম টাকা থাকে, মানুষের কাছে যখন কম টাকা থাকে তখন কিন্তু মানুষ দামি পণ্য কেনার মতো আর আগের মতো চাইতে থাকে না। তাহলে দামি বা লাক্সারিয়াস যে ইম্পোর্ট করতে আমদানি করতে হয়, তাহলে মানুষের কাছে যখন টাকা কম থাকে তখন কিন্তু এই দামি পণ্যের প্রতি চাহিদা মানুষের কমে যায়। তাহলে কিন্তু সরকারকে বা কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু ওরকম আমদানি করতে হয় না। তাহলে আলটিমেটলি আমদানি কি হচ্ছে, আমদানি কমে যাবে বা কমবে। মানুষের কাছে যখন কম টাকা থাকবে, মূল্যস্ফীতি কম হবে, তখন হচ্ছে দেশের যে পণ্য আছে সেগুলোর চাহিদা কিন্তু বেড়ে যাবে। তার মানে আলটিমেটলি এক্সপোর্ট কি হবে, এক্সপোর্ট কিন্তু বেড়ে যাবে। তাহলে আমার এক্সামে এখান থেকে কি ধরনের প্রশ্ন থাকবে, আমার এক্সামে এই ধরনের প্রশ্ন থাকবে যে ব্যাংক হার বাড়লে অর্থ প্রবাহের উপর কি প্রভাব পড়বে, অর্থ প্রবাহ কমবে। তারপর হচ্ছে ব্যাংক হার বাড়লে সুদের হারের উপর কি প্রভাব পড়বে, সুদের হার হচ্ছে বাড়বে। ব্যাংক হার বাড়লে সঞ্চয় হার কি হবে, সঞ্চয় হার বাড়বে। ব্যাংক হার বাড়লে ক্রয় ক্ষমতা কি হবে, ক্রয় ক্ষমতা কমবে। ব্যাংক হার বাড়লে মূল্যস্ফীতি কি হবে, মূল্যস্ফীতি কমবে। ব্যাংক হার বাড়লে ইম্পোর্ট কি হবে বা আমদানি কি হবে, আমদানি কমবে। ব্যাংক হার বাড়লে রপ্তানির উপর কি প্রভাব পড়বে, রপ্তানি হচ্ছে বাড়বে। তাহলে আমার এক্সামে কিন্তু এইভাবে লাইনটা মুখস্থ করতে হবে এবং এটাই আমার বুঝে মুখস্থ করতে হবে এবং এখান থেকেই আমার এক্সামে প্রশ্ন থাকবে। তাহলে এখন যদি মনে করে যে কেন্দ্রীয় ব্যাংক যে না, এখন আসলে জনগণের টাকা দরকার, এখন ইকোনমিতে টাকা দরকার, আমার হচ্ছে জনগণের কাছে বেশি বেশি টাকা থাকা দরকার, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণ নীতি অনুসরণ করবে এবং সম্প্রসারণ নীতি অনুসরণ করতে হলে কেন্দ্রীয় ব্যাংকে আসলে কি করতে হবে, কমাতে হবে। তাহলে ব্যাংক হার যখনই কমাবে তখনই কিন্তু ইকোনমিতে অনেক বেশি টাকা চলে যাবে। কেন, ব্যাংক হার কমালে বাণিজ্যিক ব্যাংকগুলো কম সুদে ঋণ নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক থেকে, আর বাণিজ্যিক ব্যাংক যখন কম সুদে ঋণ নেবে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংক এই ঋণগুলো তার গ্রাহকদেরকে কম সুদে প্রদান করতে পারবে। তার মানে একটা ইকোনমিতে অর্থ প্রবাহ বা মানি সাপ্লাই কি হবে, বেড়ে যাবে। যখনই আমরা দেখলাম যে বাণিজ্যিক ব্যাংক কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে, তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহককে সুদের হারও কিন্তু কম দিতে পারবে। তার মানে ইকোনমিতে সুদের হার কি হবে, সুদের হার কমে যাবে, আর সুদের হার কমে যাওয়ার কারণে সঞ্চয় হারও অটোমেটিক কমে যাবে। এখন একটু চিন্তা করি যে যখনই ব্যাংক হার কমবে ইকোনমিতে কিন্তু অর্থ প্রবাহ বাড়বে, তার মানে মানুষ কিন্তু বেশি বেশি ঋণ নিবে, মানুষের কাছে অনেক টাকা থাকবে, মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু বাড়বে, তার মানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। যখন ইকোনমিতে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, মানুষের কাছে অধিক টাকা থাকবে বা ইকোনমিতে সবার কাছেই টাকা, তখন কিন্তু একটা ইকোনমিতে কিন্তু ইনফ্লেশন সিচুয়েশন ফেস করবে, তার মানে মূল্যস্ফীতি বাড়বে। এখন মানুষের কাছে যখন অনেক বেশি টাকা থাকবে তখন কিন্তু মানুষ দামি প্রোডাক্ট কিনতে চাবে, যে না আমার কাছে এখন অনেক টাকা, আমি একটু দামি গাড়ি কিনবো বা দামি বাড়ি কিনে আমি আমার প্রয়োজনটা মিটাবো। তার মানে তখন হচ্ছে কি, দামি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ডিমান্ড বেড়ে যায়, আর ম্যাক্সিমাম দামি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না, বিদেশ থেকে আনতে হয় আমদানি করে। তখন কিন্তু একটি দেশের আমদানি বেড়ে যাবে বা তখন দেশীয় যে পণ্য আছে অপরদিকে দেশীয় পণ্যের চাহিদা কিন্তু কমে যাবে, আলটিমেটলি এক্সপোর্টও কিন্তু কম হবে। তার মানে আমরা দেখতে পেলাম যে ব্যাংক হার বাড়ালে কোন কোন বিষয়গুলো হয় আর ব্যাংক হার কমালে কোন কোন বিষয়গুলো হয়, এবং আমাদের এক্সামের জন্য এই বিষয়টাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল ব্যাংক হার নীতি বা ব্যাংক হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার একটি। এখন আমরা চলে যাব পরবর্তী কৌশলে, সেটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির একটি সাধারণ বা সংখ্যাত্মক কৌশল। তাহলে আমরা ফার্স্টে দেখবো যে খোলা বাজার নীতি কাকে বলে। খোলা বাজার নীতি আসলে কাকে বলে? ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে যখন ঋণপত্র, শেয়ার, বিনিময় বিল ইত্যাদি যখন ক্রয় বিক্রয় করে, এখন যখন কেন্দ্রীয় ব্যাংক মনে করবে যে ঋণের প্রবাহ বাড়ানো দরকার, তখন ইনস্ট্রুমেন্টগুলো বাজারে বিক্রি করে এতে নগদ প্রবাহ কি হবে, কমে আসবে। আবার ঋণের প্রবাহ কমে গেলে ইনস্ট্রুমেন্টগুলো কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে এতে নগদ প্রবাহ বাড়াতে পারে। তাহলে আমরা খোলা বাজার বলতে আসলে কি, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছে গিয়ে ঋণপত্র, শেয়ার এগুলো কেনাবেচা করা শুরু করবে এবং এগুলো কেনাবেচা করার কারণে কিন্তু বাজারে ঋণের উপর একটা প্রভাব পড়বে। তাহলে আমরা এখন দেখি যে খোলা বাজারে গিয়ে কেনাবেচা করলে ঋণের উপর কি প্রভাব পড়বে। তাহলে একটু আগে বলেছি যে কেন্দ্রীয় ব্যাংক কি করতে চায়, কেন্দ্রীয় ব্যাংক সংকোচন করতে চায় অথবা সম্প্রসারণ করতে চায়।
তাহলে সংকোচন মানে কি, একটা ইকোনমি থেকে এখন সে টাকাটা উঠিয়ে ফেলবে, মনে করতেছে ইকোনমিতে এখন অনেক বেশি উঠানো দরকার, যদি টাকা না উঠাই তাহলে আমার ইকোনমির সিস্টেম নষ্ট হয়ে যাবে। তখন তাহলে কেন্দ্রীয় ব্যাংক সংকোচন নীতি অনুসরণ করবে, এবং সংকোচন নীতি অনুসরণ করতে গিয়ে সে সিকিউরিটিসগুলো কি করবে, বিক্রয় করবে। কাদের নিকট? বাণিজ্যিক ব্যাংকের নিকট। যখনই বিক্রয় করবে, এগুলো ক্রয় করবে কে? এগুলো ক্রয় করবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এবং ক্রয় করার সময় বাণিজ্যিক ব্যাংকের অর্থ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে আসবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বিক্রি করছে বাণিজ্যিক ব্যাংকের নিকট, যার কারণে বাণিজ্যিক ব্যাংকের অর্থ চলে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, আর যার কারণে বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের ক্ষমতা কমে যাচ্ছে এবং তার গ্রাহকদের কাছেও কিন্তু ঋণ কম যাচ্ছে। তাহলে আলটিমেটলি ইকোনমিতে অর্থ প্রবাহ কি হবে? কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে যখনই অর্থ প্রবাহ কমে যাবে তখনই কিন্তু সুদের হার কি হয়? সুদের হার কিন্তু বেড়ে যাবে, কারণ সামান্য কিছু টাকা থাকবে ইকোনমিতে, সবাই এটা নিতে যাবে, চাহিদা বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাওয়ার কারণে সুদের হারে কিন্তু পজিটিভ প্রেশার পড়বে এবং সুদের হার বেড়ে যাবে, এবং সুদের হার বাড়লে আমার সঞ্চয় হার কি হবে? সঞ্চয় হারও কিন্তু বেড়ে যাবে। যখনই সিকিউরিটি বিক্রি করা হবে তখন ইকোনমিতে অর্থ প্রবাহ কিন্তু কমে যাবে। অর্থ প্রবাহ, মানুষের হাতে কিন্তু কম টাকা থাকবে, তাহলে মানুষের যে ক্রয় ক্ষমতা আছে, মানুষের ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা কিন্তু মানুষের কমে আসবে। ইকোনমিতে যখন কম টাকা থাকবে, মানুষের হাতে কম টাকা থাকবে, তখন একটা ইকোনমির মূল্যস্ফীতি কি হবে? মূল্যস্ফীতি কমে যাবে। এবং আমরা জানি যে কম টাকা থাকলে মানুষ তখন বিদেশি বা দামি পণ্যের চাহিদাও কমিয়ে ফেলবে, আলটিমেটলি ওই দেশের ইম্পোর্টও কিন্তু কমে আসবে, এবং তখন পণ্যের চাহিদা বাড়বে, দেশীয় পণ্যের উৎপাদন বেড়ে যাবে, তখন কিন্তু ওই দেশের রপ্তানি কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে সিকিউরিটি বিক্রি করলে অর্থ প্রবাহ কমে যায়, সুদের হার বেড়ে যায়, সঞ্চয়ের হার বেড়ে যায়, ক্রয় ক্ষমতা কমে যায়, মূল্যস্ফীতি কমে যায়, আমদানি কমে যায় এবং রপ্তানি বেড়ে যায়। তাহলে এই ব্যাপারগুলো আমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে সিকিউরিটিজ বিক্রি করলে কি ঘটে। এখন কেন্দ্রীয় ব্যাংক মনে করছে যে না, ইকোনমিতে এখন টাকা বেশি সাপ্লাই করা দরকার, তাহলে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রসারণ নীতি অনুসরণ করবে, এবং সম্প্রসারণ নীতি অনুসরণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক কি করবে? সিকিউরিটিজগুলো ক্রয় করা শুরু করবে। কাদের নিকট থেকে? বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের নিকট থেকে যখন ক্রয় করবে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা বাণিজ্যিক ব্যাংকের নিকট চলে যাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকে কি হবে? তাদের প্রচুর অর্থ তাদের হাতে চলে যাবে। বাণিজ্যিক ব্যাংকের কাছে যখন প্রচুর অর্থ হাতে চলে যাবে, বাণিজ্যিক ব্যাংকগুলো এই অর্থ কিন্তু তাদের গ্রাহকদেরকে ঋণ দেওয়া শুরু করবে। তার মানে ইকোনমিতে অর্থ প্রবাহ কি হবে? অর্থ প্রবাহ বাড়বে। তাহলে যখনই অর্থ প্রবাহ বাড়বে, এটা তো জনগণের কাছে যাবে, তাহলে জনগণকে অবশ্যই সুদের হার কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে তারা বেশি বেশি ঋণ নিবে, আর আলটিমেটলি ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যাবে। তার মানে সুদের হার কি হয়ে যাবে? ওই ইকোনমিতে সুদের হার কমে যাবে, এবং আলটিমেটলি সঞ্চয়ের হারও কমে যাবে। এখন আমরা যখন দেখলাম যে মানুষের হাতে প্রচুর টাকা চলে যাবে, তখন কিন্তু তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তাহলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের হাতে যখন প্রচুর টাকা থাকবে, এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক যখন বেশি বেশি ঋণ দিবে, ইকোনমিতে অনেক বেশি টাকা থাকবে, ওই দেশের ইনফ্লেশন লেভেল কিন্তু বেড়ে যাবে, এবং তখন কিন্তু বিদেশি বা দামি পণ্যের চাহিদাও বেড়ে যাবে, সরকারকে বেশি বেশি ইম্পোর্ট করতে হবে, এবং দেশীয় যে পণ্য আছে তার চাহিদা কমে যাবে, তখন কিন্তু আলটিমেটলি ওই দেশের এক্সপোর্টও কি হবে? কমে যাবে। তাহলে আমার এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি যে সিকিউরিটিজ ক্রয় করলে কোন কোন বিষয়ের উপর প্রভাব পড়ে, যেমন অর্থ প্রবাহ বাড়বে, সুদের হার কমবে, সঞ্চয়ের হার কমবে, ক্রয় ক্ষমতা বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে, আমদানি বাড়বে, রপ্তানি কমবে। তাহলে আমার জন্য এই চারটা এক্সামে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এইভাবে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে গিয়ে শেয়ার কেনাবেচার মাধ্যমে একটি দেশের ঋণ অবস্থা নিয়ন্ত্রণ করে থাকে, আর এটি হচ্ছে তার ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার নীতি। এখন আমরা চলে যাব পরবর্তী আরেকটি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে পরবর্তী ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে সাধারণ বা সংখ্যাত্মক পদ্ধতির তৃতীয় যে নীতিমালা, সেটা হচ্ছে জমার হার পরিবর্তন নীতি। তাহলে আমাকে আগে জানতে হবে জমার হার কি। আমরা জানি যে তালিকাভুক্ত ব্যাংকসমূহ তার সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে নগদ ও অংশবিশেষ বন্ড সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা রাখে। এই জমার হার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণের কৌশলকে জমার হার পরিবর্তন বলে। তার মানে আমরা জানি যে যখনই কোনো আমানতকারী ব্যাংকে গিয়ে টাকা রাখে, সাপোজ হচ্ছে ব্যাংক একজনের কাছ থেকে 100 টাকা আমানত সংরক্ষণ করলো, তাহলে এটা তো ব্যাংকের কাছে কি একটা আমানত। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বলতেছে যে এই আমানতের সম্পূর্ণ টাকা ঋণ দেওয়া যাবে না, এই আমানত তো ব্যাংক কি করবে? ঋণ প্রদান করবে অন্য একটা ক্লায়েন্টের কাছে। কেন্দ্রীয় ব্যাংক বলতেছে যে এই আমানতের 100 টাকা সম্পূর্ণ টাকায় ঋণ দেওয়া যাবে না, এর কিছু অংশ আমার কাছে জমা রাখতে হবে। তাহলে এই 100 টাকার মধ্যে কিভাবে জমা রাখবে? এখানে আমরা দেখি যে বলা হয়েছে যে নগদে যে অর্থ জমা রাখা হয় তাকে বলা হচ্ছে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। এছাড়াও বাকিটা বন্ড কিনে
কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংরক্ষণ করতে হয়, যাকে বলা হয় এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এবং বর্তমানে বাংলাদেশে সিআরআর রেট কত? 4% এবং এসএলআর হচ্ছে 13%। তার মানে এই যে আমানত যে 100 টাকা আছে সম্পূর্ণ আমি ঋণ দিতে পারবো না, কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমাকে 100 টাকার 4 টাকা এবং বাকি কি করতে হবে, 100 টাকার মধ্যে 13 টাকা আমাকে বন্ড কিনে রাখতে হবে। তারপর এখানে 17 টাকা রেখে আমি কিন্তু বাকি যে 83 টাকা আছে, এই বাকি 83 টাকা কিন্তু আমি ঋণ প্রদান করতে পারবো। তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানতের সম্পূর্ণ টাকা কিন্তু ঋণ দিতে পারে না, কিছু অংশ ক্যাশ রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে এবং বাকি টাকা বন্ড কিনে রাখতে হয় এবং অবশিষ্টাংশ কিন্তু ঋণ প্রদান করতে পারে। তাহলে এই যে জমার হার 4 টাকা আর হচ্ছে 13 টাকা, সিআরআর আর হচ্ছে এসএলআর, এইটাকে কিন্তু পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, তার ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা এখন দেখবো ঋণ নিয়ন্ত্রণ কৌশল কিভাবে করছে। আমরা একটু আগে দেখেছি যে সরকার আসলে দুটি জিনিস করতে চায়, একটা হচ্ছে ইকোনমিতে টাকা উঠিয়ে নিতে চায়, যাকে বলা হচ্ছে সংকোচন, আর একটা হচ্ছে ইকোনমিতে টাকার সাপ্লাই বাড়িয়ে দিতে চায়, যাকে বলা হচ্ছে সম্প্রসারণ। তাহলে কি করবে, যখন সংকোচন, কেন্দ্রীয় ব্যাংক মনে করছে যে না ইকোনমিতে এখন টাকার পরিমাণ অনেক বেশি, আমার এখন ইকোনমি থেকে টাকা উঠিয়ে ফেলা উচিত, তাহলে এই যে জমার হার যেটা আছে, এই জমার হারটা কি করবে, কেন্দ্রীয় ব্যাংক বাড়িয়ে ফেলবে। তার মানে সিআরআর বা এসএলআর 4 থেকে কি করবে, 6% করে দিবে, বা এসএলআর 13 থেকে 15% করে দিবে। তাহলে যখনই জমার হার বাড়বে তখনই আমরা কি দেখলাম, যে যখনই এটা জমার হার বেড়ে যাবে তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকে ঋণ দানের ক্ষমতা কমে আসবে। তার মানে ইকোনমিতে তার গ্রাহকদেরকে কম ঋণ দিতে পারবে, তাহলে আলটিমেটলি অর্থ প্রবাহ কি হবে, কমে যাবে। যখন ইকোনমিতে অর্থ প্রবাহ কমে আসবে তার মানে অনেকেই এই অর্থটা নিতে চাবে, তাই আলটিমেটলি সুদের হার কি হবে, আলটিমেটলি সুদের হার বাড়বে। সুদের হার বাড়লে আমরা জানি সঞ্চয়ের হারও বাড়বে। ইকোনমিতে যখন অর্থ প্রবাহ কম হবে, মানুষের কাছে কম কম টাকা থাকবে, তার মানে মানুষের ক্রয় ক্ষমতাও কমে আসবে এবং মূল্যস্ফীতিও কি হবে, মূল্যস্ফীতিও কমে আসবে। যেহেতু মানুষের কাছে আগের মতো টাকা নাই, মানুষ বেশি বেশি স্পেন্ড করতে পারছে না, আলটিমেটলি দামি বা বিদেশি পণ্যের চাহিদা কমে আসবে, আমদানিও কমে আসবে। দেশি পণ্যের চাহিদা বাড়বে এবং উৎপাদনও বেশি হবে, তখন রপ্তানিও বেড়ে যাবে। এখন কেন্দ্রীয় ব্যাংক মনে করছে না আমার আসলে সম্প্রসারণ করা উচিত, জনগণের কাছে বেশি বেশি টাকা থাকা দরকার। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি করবে, এই যে সিআরআর, এই সিআরআর বা এসএলআর কিন্তু এগুলো কমিয়ে দেবে। যে আমরা যদি দেখি যে এই সিআরআরটা বর্তমানে ছিল কিন্তু 5%, এই করোনা সিচুয়েশনের জন্য বা করোনা ক্রান্তিকালীন উঠিয়ে ফেলার জন্য ইকোনমিতে টাকা সাপ্লাই বাড়ানোর জন্য কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই সিআরআরটাকে 5% থেকে 4% করেছে। তার মানে যখনই জমার হার কমে যাবে সাথে সাথে কিন্তু ইকোনমিতে টাকা সাপ্লাই বেড়ে যাবে, কারণ কেন্দ্রীয় ব্যাংক অধিক পরিমাণ ঋণ দিতে পারবে বা অধিক পরিমাণ ঋণ দানের সক্ষমতা লাভ করবে। তাহলে অর্থ প্রবাহ বেড়ে যাবে, অর্থ প্রবাহ বেড়ে গেলে এটা তো জনগণের কাছে পৌঁছাতে হবে, তাহলে সুদের হার অটোমেটিক কমে যাবে, তাহলে মানুষ উৎসাহ পাবে ঋণ নেওয়ার জন্য। তাহলে আলটিমেটলি কি হবে, সঞ্চয়ের হার কমে যাবে এবং যখন মানুষের কাছে অনেক টাকা থাকবে তখন মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু বাড়বে। আর যখন এই সিচুয়েশন পড়ে যাবে যে ক্রয় ক্ষমতা বেশি, মানুষের কাছে প্রচুর টাকা, তখন কিন্তু একটা ইনফ্লেশন ইনভাইট করা হবে ইকোনমিতে, তার মানে ইনফ্লেশন বাড়বে। তখন দামি দামি প্রোডাক্ট বা বিদেশি পণ্যের চাহিদা বেড়ে যাবে, আমদানি বাড়বে এবং রপ্তানি কিন্তু কমে আসবে। তাহলে আমরা এখানে দেখলাম যে জমার হার বাড়া বা কমার মাধ্যমে কিভাবে একটি দেশে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এটি একটি সংখ্যাত্মক বা সাধারণ পদ্ধতি, কারণ এখানে সংখ্যার পরিবর্তন করে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে আমরা এখন দেখব যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির অন্যান্য যে পদ্ধতি রয়েছে সেগুলো। তাহলে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আমরা এখন আলোচনা করব গুণগত বা হচ্ছে নির্বাচনমূলক পদ্ধতি। তাহলে গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি প্রথম যেটি আছে সেটি হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। তাহলে আমরা দেখব যে ঋণের বরাদ্দকরণ নীতি বলতে আসলে কি বোঝায়, যে বিশেষ খাত চিহ্নিত করে সেক্ষেত্রে ঋণের পরিমাণ কম বেশি করার নীতিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলে। এরূপ নীতির ক্ষেত্রে যে সকল খাতে ঋণ দেওয়া প্রয়োজন সেখানে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বরাদ্দের নির্দেশ দেয়, আবার যে সকল খাতে ঋণ কমানো উচিত সেক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। যেমন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ঋণের বরাদ্দকরণ নীতিটা বুঝতে পারবো, যে কেন্দ্রীয় ব্যাংক চিংড়ি চাষ প্রকল্পে ঋণের পরিমাণ যখন বাড়াতে চাইবে তখন সব ব্যাংক কি করবে, যে যে প্রতিষ্ঠানগুলো চিংড়ি চাষ করে থাকে তাদেরকে কম সুদে ঋণ দিবে, তাহলে ইকোনমিতে ঋণের পরিমাণ বাড়বে। আর যদি মনে করে যে না এখন এই খাতে কমানো দরকার, তখন কিন্তু বলবে যে চিংড়ি খাতে কিন্তু এখন আর কোনো ঋণ দেওয়া যাবে না, সরকার কিন্তু এখন রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তাহলে এই খাতে কিন্তু ঋণ কমে আসবে। তাহলে এইভাবে বিশেষ কোনো খাত চিহ্নিত করে কি করতে পারে, কেন্দ্রীয় ব্যাংক ঋণের পরিমাণ বাড়াতে পারে বা কমাতে পারে, আর এটাকেই বলা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। তাহলে আমরা দেখলাম যে এভাবে কোটা বাড়িয়ে কমিয়ে নির্দিষ্ট করে দিতে পারে, আর এটা কি বলা হচ্ছে বিশেষ খাতে ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব। তার মানে এখানে কিন্তু সব জায়গায় নিয়ন্ত্রণ করবে না, এখানে বিশেষ যদি খাত
কেন্দ্রীয় ব্যাংক মনে করে যে এই খাতে এখন ঋণ কমানো দরকার, তাহলে ওই খাতে কি করবে, ঋণ বরাদ্দকরণ বন্ধ করে দিবে। তাহলে বাণিজ্যিক ব্যাংক চাইলেও আর ওই ক্ষেত্রে ঋণ দিতে পারবে না। তাহলে এটা কি বলা হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। এর পরবর্তী চলে যাব আমাদের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আরেকটি গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতি, যেটি হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ। তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করছে। আধুনিক বিশ্বে ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ব্যাপক ঋণ কর্মসূচি লক্ষণীয়। ভোগ্যপণ্য ক্রয় খাতে ঋণের পরিমাণ কাঙ্ক্ষিত মাত্রায় বা কাম্য স্তরে বজায় রাখার জন্য যে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই বলা হয় ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এবং আমরা জানি যে ভোক্তা কি করতে পারে, ভোক্তা তার যে ভোগ্যপণ্য যেগুলো আছে, যেমন হচ্ছে গাড়ি, তারপর হচ্ছে ফ্রিজ, এগুলো যখন তারা ক্রয় করে তারা কিন্তু বিভিন্ন কি করতে পারে, কিস্তির মাধ্যমে ক্রয় করতে পারে, বা হচ্ছে 12 মাসের বিভিন্ন কিস্তি বা বাকিতে ক্রয় করতে পারে। তাহলে এরূপ ঋণের কিস্তি পরিশোধ্য বিদায় ঋণের কিস্তির সংখ্যা কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক, কমিয়ে বা বাড়িয়ে অথবা ক্রয় মূল্যের উপর ঋণ প্রদানের হার হ্রাস বৃদ্ধি করে গ্রাহকের উপর প্রভাব সৃষ্টি ও ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখবো, যেটি হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কিভাবে কাজ করে। বলা হয়েছে গাড়ি ক্রয়ে ব্যাংকগুলো ক্রয়ে 70% ঋণ দিলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী 50%-এর বেশি ঋণ দেওয়া যাবে না। তার মানে আমরা দেখতে পেলাম যে যখন গাড়ি যে ক্রয় ছিল, এই ক্রয় মূল্যের 70% আগে গ্রাহকরা ঋণ পেত। তার মানে গাড়ির দাম যদি 1 লক্ষ টাকা হতো, তাহলে গ্রাহকরা 70,000 টাকা ঋণ সুবিধা দিয়ে কিন্তু এই গাড়িটা কিনতে পারতো। কিন্তু বাংলাদেশ বা কেন্দ্রীয় ব্যাংক কি করলো যে না, এই ঋণের সুবিধা হচ্ছে 50% আমি দিব, এর বেশি কিন্তু আর দিব না। তাহলে গ্রাহকরা কিন্তু এখন একটু নিরুৎসাহিত হয়ে যাবে, কারণ এখন মাত্র 50,000 টাকা ঋণ সুবিধা দিয়ে 1 লক্ষ টাকার গাড়ি কিনতে পারছে, তার মানে তাদের নিজের 50,000 টাকা দিতে হচ্ছে। তাহলে এইভাবে কি করতে পারে, ঋণের পার্সেন্টেজ কমিয়েও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। অথবা কিস্তির সংখ্যা 24-এর স্থলে 12 কিস্তি পরিশোধ করতে পারে। যে বলা হয়েছে যে এই 1 লক্ষ টাকা আগে বলা হলো যে 10 কিস্তিতে দেওয়া হবে, 10 কিস্তিতে প্রতি কিস্তি 10,000 টাকা করে দেওয়া হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক বলে দিল যে না, 5 কিস্তিতে প্রতি কিস্তিতে 20,000 টাকা করে দেওয়া হবে। তার মানে এখন কিন্তু এটা কি ভোক্তার উপর একটা প্রেশার পড়ে গেল। তাহলে ভোক্তা কিন্তু এখানে নিরুৎসাহিত হবে, ভোক্তা কিন্তু আর ঋণ নিয়ে কিনতে চাবে না। তাহলে এইভাবে ঋণের ক্রয় মূল্যের ঋণের 70% থেকে 50% বা কিস্তি 24% 12%-এর বদলে কেন্দ্রীয় ব্যাংক কি করতে পারে, ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। আর এভাবেই নতুন শর্ত নির্ধারণ করে দিলে নিশ্চিতভাবে গ্রাহকগণ ঋণ নিতে কম উৎসাহিত হবে, যার ফলে ইকোনমিতে আলটিমেটলি ঋণ সরবরাহ কমে আসবে। তাহলে এই ছিল আমাদের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। এরপরে দেখবো আমরা পরবর্তী ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটি গুণগত বা হচ্ছে নির্বাচনমূলক। তাহলে প্রথমেই আছে জামানতি ঋণের প্রান্তিক হার। আমরা দেখি এখানে কি পরিমাণ মূল্যের জামানতের বিপক্ষে কত টাকা ঋণ দেওয়া হবে সেই বিষয়ে প্রয়োজনীয় নতুন নিয়ম নির্ধারণ করা কেন্দ্রীয় ব্যাংক দেশের জামানতি ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। এক্সাম্পলটা কি, ধরা যাক ব্যাংকসমূহ 100 টাকা সম্পদ জামানত রেখে 70 টাকা ঋণ দেওয়ায়, অর্থাৎ 30% ঋণ মার্জিন রাখা হয়ে থাকে। আর এখন সরকার মনে করলো যে না, ঋণের পরিমাণ কমাতে হবে। ঋণের পরিমাণ কমানোর জন্য সরকার বলল যে ঋণ মার্জিনের পরিমাণ 50% হবে। আর এতে ঋণ গ্রহীতা অনেকের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা কমবে। আমরা জানি যে যখন আমি ঋণ নিব আমাকে কি করতে হয়, বন্ধক রাখতে হয়, আমাকে আমার প্রয়োজনীয় সম্পদ জামানত রাখতে হয়। তাহলে আমি বললাম যে আমার হচ্ছে একটা বাড়ি আছে যার দাম হচ্ছে 10 লক্ষ টাকা, এখন এই 10 লক্ষ টাকা বন্ধক রেখে আমি ঋণ নিব। তাহলে শুরুতে সরকার বলেছিল যে 70% পর্যন্ত ঋণ নেওয়া যাবে, তার মাঝে 30% মার্জিন রাখা যাবে। তার মানে আমি এই 10 লক্ষ টাকার বাড়ি 10 লক্ষ টাকার বাড়ি জমা রেখে ব্যাংক থেকে 7 লক্ষ টাকা ঋণ নিতে পারবো। তাহলে এখানে 30% কি ছিল, আমাকে ব্যাংকে জমা রাখতে হয়েছিল, বা 30% কমে আমি কিন্তু ঋণ নিয়েছি। এখন সরকার নতুন নিয়ম করে বলল যে না, মার্জিন রাখতে হবে 50%। তার মানে 10 লক্ষ টাকার জমানতের বিপরীতে আমি ঋণ পাবো মাত্র হচ্ছে 5 লক্ষ টাকা। তার মানে আমার বাড়ির জমা কত ছিল, বাড়ির দামটা ছিল 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা বাড়ি বন্ধক রেখে আমি মাত্র ঋণ পেলাম হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে কিন্তু আমি কিন্তু আর এখন আগের মতো ঋণ নিতে চাবো না, আমি কিন্তু ঋণে নিরুৎসাহিত হব। আর এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক আমাকে কি করছে, আমাকে নিয়ন্ত্রণ করছে, বা জমানত ঋণের প্রান্তিক হার পরিবর্তন করে একটা ইকোনমিতে ঋণ নিয়ন্ত্রণ করছে। তাহলে এটাও কিন্তু একটি গুণগত বা নির্বাচনমূলক কৌশল। পরবর্তীতে আমরা যে দেখবো সেটি হচ্ছে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ। যে কোনো তালিকাভুক্ত ব্যাংক যখন কোনো প্রচলিত নিয়ম ভঙ্গ করে ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে বাধার সৃষ্টি করলে কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তবে তাকে প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ বলে।
আর এই ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা কি? যদি কোনো বাণিজ্যিক ব্যাংক, যেমন কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে যে তুমি এখানে ঋণ দিতে পারবে না, ওইখানে ঋণ দিতে পারবে না, ওই সেক্টরে ঋণ দিতে পারবে না, অমুক কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যে যাবে না। সরকার যখন এরকম বিভিন্ন বিধিনিষেধ দিয়ে দিছে, যদি বাণিজ্যিক ব্যাংক এই বিধিনিষেধগুলো অমান্য করে, কেন্দ্রীয় ব্যাংক মানা করার পরও যদি কোনো সেক্টরে ঋণ দিয়ে থাকে বা কোনো প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন শাস্তিমূলক আচরণ ওই ব্যাংকের সাথে, যেমন কি করতে পারে, ওই ব্যাংকে অতিরিক্ত দণ্ডনীয় সুদ চার্জ। অন্য সকল ব্যাংক থেকে সুদ নিবে 5%, কিন্তু ওই ব্যাংক যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কথা শোনে, তাকে ঋণ দিতে হবে 8%। তখন কিন্তু ওই ব্যাংক আর আগের মতো ঋণ নিতে পারবে না কেন্দ্রীয় ব্যাংক থেকে, যার কারণে তার ঋণ দানের ক্ষমতা কমে যাবে, আলটিমেটলি ইকোনমিতে অর্থপ্রবাহ কমে আসবে। ওই ব্যাংককে বলতে পারে যে অতিরিক্ত রিজার্ভ সংরক্ষণ করতে হবে, যে অন্যান্য ব্যাংক সিআরআর রাখবে হচ্ছে 4%, ওই ব্যাংকে বললো যে সিআরআর রাখতে হবে 6%। তার মানে ওই স্পেসিফিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা কিন্তু অটোমেটিক কমে যাবে। তাহলে এইভাবে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষমূলক ব্যবস্থা গ্রহণ করে। 3 নম্বর যে ব্যবস্থা আছে, ঋণ সুবিধা প্রত্যাহার করা। কেন্দ্রীয় ব্যাংক বললো, যেহেতু তুমি আমার কথা অমান্য করেছো, আমার কথা মানো নাই, তোমাকে একটা জিনিস করতে আমি মানা করেছিলাম যে ওই সেক্টরে আর ঋণ দিও না, যেহেতু তুমি আমার কথা মানো নাই, তোমাকে আমি আর আমার ঋণ দিব না, আমার সকল ঋণ সুবিধা থেকে তোমাকে বর্জন করলাম। তাহলে ওই বাণিজ্যিক ব্যাংক কিন্তু আর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ সুবিধা পাবে না, তখন তার গ্রাহকদেরকে ঋণ দানের ক্ষমতা কিন্তু তার হ্রাস পাবে, আলটিমেটলি ইকোনমিতে অর্থপ্রবাহ কমে আসবে। এছাড়াও ওই ব্যাংকের নিকাশ ঘরে যত সুযোগ সুবিধা আছে সেগুলো প্রত্যাহার করে দিতে পারে। প্রত্যাহার করে দিলে তার গ্রাহকরা কিন্তু আর আগের মতো সুযোগ সুবিধা পাবে না, তার গ্রাহকরা কিন্তু তার থেকে আর লেনদেন করবে না, তার থেকে তার গ্রাহকরা চলে যাবে, আলটিমেটলি ওই ব্যাংকের ঋণ দানের ক্ষমতাও কিন্তু কমে আসবে। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ ব্যবস্থা, যার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। এখন আমরা দেখব ঋণ নিয়ন্ত্রণের বাকি গুণগত পদ্ধতি, যেমন সেটি হচ্ছে নৈতিক প্ররোচনা। বলা হয়েছে ঋণ নিয়ন্ত্রণ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি না করে কেন্দ্রীয় ব্যাংক তার অধস্তন ব্যাংক মানে হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিভিন্ন উপদেশ বা পরামর্শ প্রদানের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, আর এটাকেই বলা হয় নৈতিক প্ররোচনা। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক বিধায় অনেক ক্ষেত্রেই অধস্তন বা তালিকাভুক্ত ব্যাংকগুলোকে নানান পরামর্শ দিয়ে থাকে। এতে ব্যাংকসমূহের উপর এক ধরনের নৈতিক বাধ্যবাধকতার সৃষ্টি হয়। যেমন সরকার বলিতে পারে যে দেশে বন্যার ফলে কৃষির মারাত্মক ক্ষতি হলে কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণ দেওয়ার জন্য তালিকাভুক্ত ব্যাংকগুলোকে উপদেশ দিল বা পরামর্শ দিল। তার মানে যখনই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পরামর্শ দিবে যে এখন যেহেতু কৃষি খাতের অবস্থা খারাপ, তোমরা একটু কৃষি খাতে ঋণের পরিমাণটা বাড়িয়ে দাও, তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের এই পরামর্শ গ্রহণ করে কৃষি খাতগুলোতে তাদের ঋণের পরিমাণ বাড়িয়ে দিবে। তাহলে অন্যান্য যে শিল্প খাত আছে সেগুলোতে কিন্তু ঋণের পরিমাণ কমে আসবে। এইভাবে নৈতিক প্ররোচনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তী যে পদ্ধতি গুণগত বা নির্বাচনমূলক, সেটি হচ্ছে প্রচারণা পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক তার গুরুদায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন বুলেটিন, ম্যাগাজিন, পত্রপত্রিকা, প্রতিবেদন ইত্যাদি প্রকাশ করে এবং ওই সকল বুলেটিন বা ম্যাগাজিনে ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তুলে ধরে। আর এর মাধ্যমে মুদ্রাবাজার সদস্যদের দেশের আর্থিক অবস্থা, ব্যাংকিং পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, দেশের খাতোয়ারি ঋণ অবস্থা ইত্যাদি বিষয়েও আলোকপাত করা হয়ে থাকে। আর একেই বলা হচ্ছে প্রচারণা পদ্ধতি। কারণ যখন কেন্দ্রীয় ব্যাংক তার ঋণের তার ব্যাংকিং সার্বিক অবস্থা, যে তার এখন ব্যাংকিং অবস্থা ভালো নাকি ব্যাংকিং অবস্থা খারাপ, বা দেশের সার্বিক অবস্থা ভালো নাকি দেশের সার্বিক অবস্থা খারাপ, এই সকল ব্যাপারে যখন পত্রপত্রিকা এগুলো তুলে ধরা হয়, তখন কিন্তু এটি জনগণের কাছে বা সবার কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়, যেগুলো কিন্তু জনগণের আচার আচরণের উপর একটা প্রভাব পড়ে। তখন কিন্তু তারা চিন্তা করে যে আমি কি এখন ঋণ নিব নাকি ঋণ নিব না। এই সকল ব্যাপারে তাদের সিদ্ধান্তে কিন্তু এই ইনফরমেশনগুলো হেল্প করে। তার মানে এইভাবেও প্রচারণার মাধ্যমেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমরা এখানে দুটি বড় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, একটি হচ্ছে সংখ্যাত্মক পদ্ধতি এবং একটি হচ্ছে গুণগত পদ্ধতি। এবং সংখ্যাত্মক পদ্ধতির ভিতরে আমরা আলোচনা করেছি হচ্ছে ব্যাংক হার নিয়ে, তারপর হচ্ছে আলোচনা করেছি জমার হার, তারপর হচ্ছে খোলা বাজার নীতি নিয়ে। আর অপরদিকে গুণগতর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তাহলে আমার এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এর পরবর্তী আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক কেন্দ্রীয় ব্যাংকে, সেটা হচ্ছে নিকাশ ঘর। তাহলে আমাকে যদি বলে নিকাশ ঘর কাকে বলে, আমি কি বলবো? আমি বলবো যে নিকাশ ঘর হচ্ছে এমন একটি পদ্ধতি যা দ্বারা দৈনিক কোনো এক নির্দিষ্ট স্থানে আনিত সকল চেক বা হুন্ডির উদ্বৃত্ত পরস্পরের বিপরীতে যোগ
বিয়োগ করা হয়, অর্থাৎ একটি মধ্যস্থ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ব্যাংকসমূহ পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। তাই নিকাশ ঘরকে এক কথা কি বলা যায়? নিকাশ ঘরকে বলা হয় যে আন্তঃব্যাংকিং এটা নিষ্পত্তির একটা ব্যবস্থা, একটা সিস্টেম, এটা কি বলা হচ্ছে নিকাশ ঘর। যেমন আমি যদি সহজ ভাষায় বলি যে ধরলাম তিনটি ব্যাংক, ব্যাংক এ, ব্যাংক বি, ব্যাংক সি। ব্যাংক এ এর একজন গ্রাহক তার চেক কিন্তু চাইলে সে ব্যাংক সিতে জমা দিয়ে উঠাতে পারে। তারপর হচ্ছে ব্যাংক সি এর একজন গ্রাহক তার চেক কিন্তু চাইলে সে ব্যাংক বিতে জমা দিয়ে উঠাতে পারে। ব্যাংক বি এর একজন গ্রাহক তার চেক ব্যাংক এতে গেলে কিন্তু ব্যাংক এ পরিশোধ করে দিবে। তার মানে গ্রাহক কিন্তু একটি ব্যাংকে অ্যাকাউন্ট রেখে বিভিন্ন ব্যাংকে গিয়ে তার ট্রানজ্যাকশন করতে পারে। তাহলে এ ব্যাংকের গ্রাহকের টাকা আলটিমেটলি পরিশোধ করার কথা ছিল কার? এ ব্যাংকের, কিন্তু পরিশোধ করে দিছে কি? সি ব্যাংক। সি ব্যাংকের গ্রাহকের আলটিমেটলি পরিশোধ করা কিন্তু কথা ছিল সি ব্যাংকের, কিন্তু সি ব্যাংকের গ্রাহকের টাকা পরিশোধ করে দিয়েছে বি ব্যাংক। তার মানে একটি ব্যাংক কি করে আরেকটি ব্যাংকের গ্রাহকের টাকা বা যখন পরিশোধ করে দেয় তখন কিন্তু তাদের মধ্যে একটা আন্তঃব্যাংকিং লেনদেন হয়ে থাকে। করতে হয় যে কোন ব্যাংক কার কাছ থেকে আসলে কত টাকা পায়। তাহলে একটি নির্দিষ্ট দিনে কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রতিনিধি বসে এই তিনটি ব্যাংকের মধ্যে দেখবে যে কার ব্যাংক নিট অ্যামাউন্টটা কত, কে কত টাকা পরিশোধ করেছে, নিট অ্যামাউন্ট বের করে ওই অ্যামাউন্টগুলো তাদের মধ্যে পরিশোধ করা হয়। আর এটা কি বলা হচ্ছে? নিকাশ ঘর। তাই নিকাশ ঘর কি গুরুত্বপূর্ণ? অবশ্যই নিকাশ ঘর গুরুত্বপূর্ণ। নিকাশ ঘরে থাকার কারণে কি হয়? ব্যাংকিং ব্যবস্থা বা দেনা পাওনা এগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে, কারণ একজন ক্লায়েন্ট আরেকটা জায়গায় গিয়ে তার ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ওইখান থেকে টাকা উঠাচ্ছে, তাহলে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। যেহেতু এই দেনা পাওনা নিষ্পত্তি কাজ কেন্দ্রীয় ব্যাংক করছে, তার মানে এখানে অতিরিক্ত খরচ হওয়ার কোনো সুযোগ নাই, যার কারণে এটাকেই বলা হয় একমাত্র মিতব্যয়ী পন্থা। ব্যাংকটা যদি নিজেরাই কি করতো, ক্লিয়ারেন্স করতো, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক সময় বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়ে যেত এবং যেটা অত্যন্ত ব্যয়বহুল হতো। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক তার প্রতিনিধির মাধ্যমে এই জিনিসটা সমাধান করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিতব্যয়ী পন্থা। সময় সাশ্রয়, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক এটা দায়িত্ব পালন করছে, অন্যান্য ব্যাংক নিজেরা করলে সেই তুলনায় কেন্দ্রীয় ব্যাংকের সময় কিন্তু অনেক কম লাগবে। এটার কারণে লেনদেনের সুবিধা হচ্ছে, একজন গ্রাহক যে কোনো জায়গায় গিয়ে তার ট্রানজ্যাকশন করতে পারছে। ব্যাংকে নগদ আমানতের উপরও কিন্তু একটা প্রভাব পড়ছে, যেহেতু যে কোনো ব্যাংকে গিয়ে জমা পড়ছে টাকাটা, ব্যাংকের কিন্তু জমা পড়ার সাথে সাথে কিন্তু এটা আমানত হিসাবে কাজ করছে এবং ব্যাংকের আমানতের উপরও কিন্তু নিকাশ ঘরের একটি প্রভাব রয়েছে। এবং নিকাশ ঘরে থাকার কারণে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত টাকা পাঠানো যাচ্ছে, এজন্য বলা হয় নিকাশ ঘরকে অর্থ স্থানান্তরে একটি সহায়ক ভূমিকা পালন করে। এখন আমরা দেখব যে এই চ্যাপ্টার এর থেকে প্রিভিয়াস এর কি কি প্রশ্ন আছে। তবে এখানে কিছু কথা বলে রাখা ভালো যে কেন্দ্রীয় ব্যাংক এই চ্যাপ্টারটি আগে কিন্তু ম্যানেজমেন্টের আন্ডারে প্রশ্ন আসতো। আমরা জানি যে ফিন্যান্স শুধুমাত্র অ্যাড হয়েছে বিগত 5 বছর ধরে, এর আগে কিন্তু ব্যাংকিং ম্যানেজমেন্টের আন্ডারে থেকে প্রশ্ন আসতো। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের এই চ্যাপ্টারটি ম্যানেজমেন্টের আন্ডারে থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে আমরা কিন্তু এখানে দেখার চেষ্টা করেছি। যেমন 98-99 সালে তো আর ফিন্যান্স ছিল না, তখন ম্যানেজমেন্টের আন্ডারে থেকেই এই কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্নগুলো এসেছে। এবং আমরা জানি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার বা ম্যানেজমেন্টের আন্ডারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটি এসেছে 98-99 সালে। তাহলে অপশন যদি আমি খেয়াল করি, দ্য ব্যাংক অফ বাংলাদেশ, দ্য ন্যাশনাল ব্যাংক অফ বাংলাদেশ, নাকি দ্য সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, নাকি কোনটিই নয়। আমরা জানি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, তাহলে এখানে আমার অ্যান্সার হবে কি? কোনটি নয়। তারপর বলা হয়েছে যে পৃথিবীর প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? সবচেয়ে প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক নাম কি? অপশনের মধ্যে দেখতে হবে যে ব্যাংক অফ ইংল্যান্ড, তারপর বলেছে যে ব্যাংক ডি ফ্রান্স, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইউএসএ, আর হচ্ছে ব্যাংক অফ জাপান। তাহলে আমরা জানি যে 5টি অপশনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা আসলে 1694 সালে গঠিত হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন যে রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি আসলে প্রভাবিত হয়? আমরা একটু আগে দেখেছি যে বিভিন্ন যে রিজার্ভ রেশিও আছে, সিআরআর, এসএলআর, এগুলো পরিবর্তন করে কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে ঢাকা ইউনিভার্সিটি 2013-14 সেশনে এই কোশ্চেনটা এসেছিল। তাহলে রিজার্ভ রেশিও পরিবর্তনে কি মূলধন গঠনে প্রভাবিত হয়, বৈদেশিক মুদ্রার মজুদ প্রভাবিত হয়, সম্পদের বন্টন প্রভাবিত হয়, নাকি ঋণ প্রদান ক্ষমতা? আমরা দেখলাম যে রিজার্ভ রেশিওর মাধ্যমে কিন্তু ঋণ নিয়ন্ত্রণ করা হয়। তাহলে একটা ইকোনমিতে ঋণ প্রদান ক্ষমতা কিন্তু প্রভাবিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, যে রিজার্ভ রেশিওর মাধ্যমে ঋণ প্রদান ক্ষমতা প্রভাবিত হয়। অপরদিকে সরকারি রাজস্ব নীতি কিন্তু প্রভাবিত হয় না। এখন আমরা চলে যাব পরবর্তী কিছু প্রশ্নে। যেমন বলা হয়েছে যে নিম্নের কোনটি
ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি নয়। তাহলে আমরা তো এটা শুরুতেই দেখে আসছি চার্ট আকারে যে কোনটি সাধারণ বা সংখ্যাগত বা কোনটি গুণগত। তাহলে এখানে বলছে যে ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি নয় কোনটি, তাহলে গুণগত নয় মানে হচ্ছে সংখ্যাত্মক পদ্ধতি। তাহলে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ এটা তো গুণগত, ভোগ্যপণ্য ক্রয়ের ব্যবহার এটাও গুণগত, বন্ধক ঋণের মার্জিন এটাও কিন্তু গুণগত, ব্যাংক হার এটা হচ্ছে সংখ্যাগত বা সংখ্যাত্মক, নৈতিক প্রভাব এটা হচ্ছে গুণগত। তাহলে আমার অ্যান্সার হবে কি এখানে ব্যাংক হার পরিবর্তন। তারপরে যে প্রশ্ন, নিকাশ ঘরের প্রধান কাজ কি? আমরা জানি নিকাশ ঘর কি করে, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের মধ্যে যে লেনদেন হয় এগুলো নিষ্পত্তি করা হয়। তাহলে অপশন এ তে কি বলা হয়েছে, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করা। তার মানে এটাই তো অ্যান্সার, নিকাশ ঘর বলতে আসলে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে এ। আমানত সংগ্রহ করা হয় না নিকাশ ঘরে, মূল্যস্তর স্থিতিশীল রাখা হয় না, মুদ্রা বাজারও গঠন করা হয় না, ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় না। পরবর্তী যে প্রশ্ন, নিচের কোনটি ঋণ নিয়ন্ত্রণের কৌশল হিসাবে ব্যবহৃত হয় না? তাহলে আমরা কিন্তু অনেকগুলো কৌশল দেখেছি, তাহলে নিচের কোনটি আসলে কৌশল হিসেবে ব্যবহৃত হয় না? খোলা বাজার নীতি এটা তো একটি কৌশল, ব্যাংক নীতি এটাও কিন্তু একটি কৌশল, নৈতিক প্ররোচনা এটাও কিন্তু একটি গুণগত কৌশল, পরিবর্তনশীল রিজার্ভ অনুপাত এটিও কিন্তু একটি কৌশল, বিল বাট্টাকরণ কেন্দ্রীয় ব্যাংক তো বিল বাট্টাকরণ করে না বা এটি কোনো ঋণের কৌশল না। তাহলে এটি হবে কি অ্যান্সার যে বিল বাট্টাকরণ এটি কোনো ঋণ নিয়ন্ত্রণের কৌশল নয়। তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কিত আলোচনা। তাহলে আজকে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কিত বিভিন্ন ইন ডিটেলস আলোচনা দেখেছি, ঋণ নিয়ন্ত্রণ দেখেছি এবং প্রিভিয়াস ইয়ারে কী টাইপের প্রশ্ন এখানে এসেছে সেগুলো আমরা আলোচনা করেছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি তোমরা অনেক বেশি ভালো থাকবে আর এই চ্যাপ্টারটি ভালোভাবে প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।